আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একটি লেকচারে। আজকের লেকচারটা ভেক্টরকে নিয়ে, আজকের লেকচারটা ম্যাট্রিক্স নির্ণয় হলো আপনার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। ইন্টারের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স নির্ণয়। এই চ্যাপ্টারটা কিছুটা থিওরিটিক্যাল, এই চ্যাপ্টারটা একটু থিওরি বুঝতে হবে এবং এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে আপনি এটার অ্যাপ্লিকেশন খুবই কম বুঝতে পারবেন। বিকজ এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরকম যে আপনি অ্যাপ্লিকেশন বুঝতে পারবেন অনেক বেশি। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে, অন্তরীকরণের ক্ষেত্রে, যোগজীকরণের ক্ষেত্রে আপনি কিছুটা হলেও অ্যাপ্লিকেশন বুঝতে পারবেন, যেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন কীরকম। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা কঠিন। সো আমি ফার্স্ট লেকচারে আমি এরকম একটা কথা, মানে এরকম একটা জিনিস শুরু করবো যেখানে আপনি ডিরেক্ট বুঝে যাবেন যেটা অ্যাপ্লিকেশনটা কী হতে পারে, একটা ছোটো একটা অ্যাপ্লিকেশন। সো আমি ছোটো অ্যাপ্লিকেশনটা এখানে লিখতেছি। এখন আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে। সো ওয়ার্ল্ড কাপ খেলার মধ্যে আমি একটা ছক নিয়েছি যে যেসব দল খেলতেছে দলের খেলা ভার্সেস তাদের যে হার জিতের যে পয়েন্ট, সেটা মানে আমি তারা মোট কত পয়েন্ট প্রত্যেক দল অর্জন করতেছে এটা আমি বের করবো ম্যাট্রিক্সের মাধ্যমে। প্রথমে আমি টিম নিই, তারপর আমি ম্যাচ নিই, তারপর আমি জয় হওয়া ম্যাচ, তারপর ড্র হওয়া ম্যাচ, তারপর পরাজয় হওয়া ম্যাচ আমি নিলাম। প্রথম টিম সাপোজ ব্রাজিল, দ্বিতীয় টিম সাপোজ আর্জেন্টিনা, তৃতীয় টিম সাপোজ কি পর্তুগাল। সো ম্যাচের প্রত্যেকে সাপোজ 3টা করে ম্যাচ খেলেছে। ব্রাজিল জয় হয়েছে 2টাতে, ড্র করেছে 1টাতে, 15টাতে পরাজয় হয় নাই। আর্জেন্টিনা 1টাতে জয়, 1টাতে ড্র, 1টাতে পরাজয়। পর্তুগাল 0টাতে জয়, 2টাতে ড্র, আর 1টাতে সাপোজ পরাজয়। ডাটাগুলো সব অবাস্তব ডাটা নিয়ে কখনো সিরিয়াস হবেন না, ওগুলো সব অবাস্তব ডাটা আমি দিয়েছি। সো এখন আমি সাপোজ ধরলাম যে জয় হওয়ার জন্য সে 3টা করে পয়েন্ট পাবে, জয় হওয়ার জন্য কয়টা পয়েন্ট পাবে? 3টা পয়েন্ট পাবে। ড্র হওয়ার জন্য ও পয়েন্ট পাবে 1টা। আর পরাজয় হওয়ার জন্য ও পয়েন্ট কোনো পাবে না, 0 পয়েন্ট পাবে। তো এখন যদি আমি আপনাকে বলি, জাস্ট আপনি ভিডিওটা একটু পজ করে আপনি বলেন তো ব্রাজিল মোট কত পয়েন্ট পেয়েছে। আপনি জাস্ট পজ করে জাস্ট আপনি নিজের মতো করে যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি জাস্ট ব্রাজিল মোট কত পয়েন্ট পাইছে এই বিশ্বকাপে এটা আপনি বের করুন। দেন আর্জেন্টিনাটা বের করুন, দেন পর্তুগালটা বের করুন। সেটা আমি আপনাকে বলি, যদি আপনি ভিডিওটা পজ করে থাকেন তো পজ করার পর এখন এই অংশটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আপনি অনেকটা এরকম একটা প্রসেস খাটাইছেন যে ব্রাজিল 2 গুণ আপনি 3 করছেন, কারণ ব্রাজিল ম্যাচ খেলেছে 2টা, প্রত্যেকটা ম্যাচের জন্য 3 পয়েন্ট করে পেয়েছে। তাহলে 2টা ম্যাচের জন্য কত পাবে? 2 গুণ 3 পয়েন্ট, অর্থাৎ 6 পয়েন্ট। আর আপনি নিশ্চয়ই করেছেন 1 গুণ 1, তারপর করেছেন যে 0 গুণ 0। ব্রাজিল মোট আপনি দেখছেন যে 7 পয়েন্ট পেয়েছে। আর্জেন্টিনা সেম 1 গুণ 3 প্লাস কি 1 গুণ 1 প্লাস কি 0 গুণ 0, তাহলে মোট কত পয়েন্ট? 3 একে 3 আর 1 এ 4। আর পর্তুগাল যেটা সেটা কি 0 গুণ 3 প্লাস 2 গুণ 1 প্লাস 1 গুণ 0, তো মোট কত পয়েন্ট আসতেছে? 3 0, তাহলে 2 পয়েন্ট আসতেছে। বেসিক্যালি কী করছি, ওদের যে ম্যাচ সংখ্যা সেটার সাথে জাস্ট যত পয়েন্ট পাবে অত পয়েন্ট গুণ করছি। জয় হওয়া ম্যাচের সাথে 3 গুণ, ড্র হওয়া ম্যাচের সাথে 1 গুণ, আর পরাজয় হওয়া ম্যাচের সাথে 0 গুণ। জয় হওয়া ম্যাচের সাথে 3, ড্রর সাথে 1 এবং পরাজয়ের সাথে 0, এবং সেম এই কাজটা এখানে করছি। তো আসছে 7 4 7 4 আর 2। সো এটা একটা লেন্দি প্রসেস। লেন্দি প্রসেসকে সহজ করার জন্য চলে এসেছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এটা একটা ছোট ইমপ্লিমেন্টেশন, একদম ছোট, এটাতে কোনো বড় কিছু নাই, মানে এটা একদম ছোট একটা ইমপ্লিমেন্টেশন। সো বড় জায়গায় আরও বড় ক্ষেত্রগুলোতে ম্যাট্রিক্সের ইমপ্লিমেন্টেশন আছে। তো আমি কি নিব? একটা ম্যাট্রিক্সের জাস্ট জয়, ড্র এবং পরাজয় ম্যাচের সংখ্যা নিব। এখানে কি করছি যে জয় হওয়া ম্যাচের সংখ্যা নিয়েছে ব্রাজিলের, ড্র হওয়া ম্যাচের সংখ্যা নিয়েছে ব্রাজিলের, পরাজয় হওয়া ম্যাচের সংখ্যা নিয়েছে ব্রাজিলের। আর্জেন্টিনার ক্ষেত্রেও সেম, জয় হওয়া ম্যাচের সংখ্যা, তারপর ড্র হওয়া ম্যাচের সংখ্যা, তারপর হচ্ছে পরাজয় হওয়া ম্যাচের সংখ্যা। তারপর হলো যে পর্তুগালের ক্ষেত্রেও সেম, জয় হওয়া ম্যাচের সংখ্যা, তারপর ড্র হওয়া ম্যাচের সংখ্যা, তারপর পরাজয় হওয়া ম্যাচের সংখ্যা। এটা আর একটা ইয়াতে নিব জাস্ট ম্যাট্রিক্সের যতগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলোকে আমি একটা ম্যাট্রিক্সে নিব। প্রথমে জয় হওয়া ম্যাচের সংখ্যা 3, পরে ড্র হওয়া ম্যাচের সংখ্যা ম্যাচের যেই মান, মানে ম্যাচের জন্য যে পয়েন্ট পাবে সেটা 1, পরে পরাজয় হওয়ার জন্য ম্যাচের যে পয়েন্ট পাবে সেটা 0। তারপরে দুইটা ম্যাট্রিক্স গুণ করবো। গুণ কীভাবে করতে হয় এটা এখন বুঝতে হবে না, এটা আমরা সামনে অনেক সুন্দর মতো আলোচনা করবো যে গুণ কীভাবে করতে হয়। যদি আমি গুণ করি তাহলে এখানে দেখবেন যে আসে 7ই আসবে, দেখবেন এখানে আসবে 1 1 1 কত, হ্যাঁ 3 4, এখানে আসবে 4, এখানে আসবে কত, এখানে আসবে 2। ম্যাট্রিক্স গুণ করি তাহলে দেখছেন এত বড় একটা প্রসেস আমি যখন ভেঙে ভেঙে করছি, এটা একটা লাইনে অলমোস্ট 1 থেকে 2টা লাইনে আমি জাস্ট ম্যাট্রিক্স দিয়ে গুণের মাধ্যমে এই জিনিসটা সেরে বলতে পারছি। সেটা হচ্ছে ম্যাট্রিক্স একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন এবং ইজি একটা ইমপ্লিমেন্টেশন। তো বোর্ডটা একটু ক্লিন করে নিই।
তাহলে ম্যাট্রিক্স বেসিক্যালি কী দাঁড়ালো? ম্যাট্রিক্স বেসিক্যালি দাঁড়ালো যে তৃতীয় বন্ধনীর মধ্যে অন্তর্ভুক্ত অনেকগুলো ডেটাকে যদি আমি সাজাই, এই সাজানো যে মাধ্যমে আমি যে জিনিসটা পেয়েছি জিনিসটা ম্যাট্রিক্স। তখন তার কাছে কোশ্চেন আসতে পারে ম্যাট্রিক্স কি শুধু তৃতীয় বন্ধনীর মাধ্যমে সাজানো হয় নাকি অন্য কিছু দেওয়া যেতে পারে? অবভিয়াসলি অন্য কিছু দেওয়া যেতে পারে। ম্যাট্রিক্স যদি থার্ড ব্র্যাকেট দিতে হয় কোন না, ম্যাট্রিক্সের ফার্স্ট ব্র্যাকেট আমরা দিতে পারি, ম্যাট্রিক্স দুটা খাড়া দাগ আমি দুই পাশে দিতে পারি। এটা হলো ম্যাট্রিক্স প্রকাশ করা দুটা প্রসেস, এগুলো দুটা ভ্যালিড প্রসেস আর কি। হ্যাঁ, এটা দুটা ভ্যালিড প্রসেস। আবার আপনারা একটা খাড়া দাগ দিবেন না, একটা খাড়া দাগ দিলে এটা ম্যাট্রিক্সকে বোঝায়, এটা অন্য একটা জিনিসকে বোঝায়, এটা কখনো দিবেন না। তাহলে 2 3 4 5 6 7 এটা দিলাম, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, এটা ম্যাট্রিক্স। কিন্তু আপনি যদি 2 3 4 5 6 7 দেন, এটা কিন্তু ম্যাট্রিক্স না। আর এটা পসিবল না, এটা বর্গ, এটা এরকম হইতে হবে। সো এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা নির্ণয়, এটা আলাদা জিনিস। সো এটা নিয়ে পরে আলোচনা করা হবে। বাট আমরা সাধারণত এই প্রসেসে সবসময় প্রকাশ করবো। এই দুটা প্রসেস ইউজুয়ালি ইউজ করবো না, আমরা ইউজুয়ালি কখনো ইউজ করবো না, বাট ইউজ করার প্রসেস এই দুটাও আছে, ডিনারটা খাবো। ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে উপাদান আছে, আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে এরকম 2 3 4 5 6 7, প্রত্যেকটা উপাদানকে ম্যাট্রিক্সের একটা ভুক্তি বলে। অর্থাৎ এখানে ভুক্তিমত কয়টা? 1 2 3 4 5 6টা, মানে এরকম ভুক্তি কি 6টা ভুক্তি আছে এখানে, যেটাকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে, মানে ম্যাট্রিক্সের মোট উপাদানকে ম্যাট্রিক্সের মানে সকল ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। আর হলো যে ম্যাট্রিক্সের একটা ক্রমও আছে। সাপোজ আমি বললাম যে এই হলো যে 2 x 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো দেখেন এটা কিন্তু ক্রস, এটা ওই গুণ না, বাট দেখতে গুণের মতোই, বাট এটা ওই গুণ না। মানে যদি 3 দুগুণের, তাহলে এটা আপনি এইভাবে লিখতে পারবেন না, = 6 এরকম লিখতে পারবেন না, এটা না। এই 2 x 3 মানে কি? 2 x 3 মানে হলো যে এমন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা হবে 2টা, কলাম সংখ্যা হবে 3টা। এখন সারি কলাম আবার কি? দেখেন ম্যাট্রিক্সে যদি আপনি আড়াআড়িভাবে যান, আড়াআড়িভাবে দেখেন কয়টা লাইন পাইতেছেন আড়াআড়িভাবে? 2টা, এই যে 2টা, একটা 2টা, তাহলে ম্যাট্রিক্স সারি কয়টা? 2টা। যদি আপনি উলম্বভাবে যান ম্যাট্রিক্সে, তাহলে দেখেন 1 2 3টা, কয়টা লাইন পেতেছেন? 3টা, তাহলে কি কলাম 3টা, ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 3টা। আশা করি বুঝতে পারছেন। মানে এই ম্যাট্রিক্সে কয়টা সারি? 2টা, 1 2টা সারি, 3টা কলাম। একটা ম্যাট্রিক্স দিলাম 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম। আপনি যদি দেখেন এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 1 2 3 4, মানে 4টা দাগ পাইতেছেন। 4টা দাগ মানে কি? 4টা সারি, এটা একটা 2টা 3টা 4টা। আর যদি বলি কলাম কয়টা? 1 2 3 4টা, তার মানে 4টা দাগ পাইতেছেন, তার মানে কলাম কয়টা? 4টা কলাম। তার মানে এটা কি? 4 x 4 ক্রমের একটা ম্যাট্রিক্স। কীভাবে এটা আসছে? এটা আসছে এভাবে যে প্রথম যে সংখ্যাটা সেটা হলো যে সারি সংখ্যা, দ্বিতীয় যে সংখ্যাটা এটা হবে কলাম সংখ্যা, মাঝখানে হবে ক্রস। এটা কত ক্রমের? এটা হলো যে প্রথম যেটা হবে সারি সংখ্যা, সারি কয়টা? 2টা সারি। আর কলাম কয়টা? 3টা কলাম, 2 x 3। এখান থেকে আসছে যে 2 x 3। আমি যদি এটাকে এ বলি, তাহলে এ কত ক্রমের ম্যাট্রিক্স? 2 x 3 ক্রমের ম্যাট্রিক্স। আর 2 x 3 দিয়ে আপনি কি বুঝতেছেন? 2 হলো এটার সারি সংখ্যা, 3 হলো এটার কলাম সংখ্যা। তো সারি 2টা, কলাম 3টা। সো আপনি এটা কীভাবে সাইডে লিখতে পারেন? এটাকে সাইডে লেখার এরকম প্রসেস আছে। যদি আপনি এটাকে ক্রম লিখতে চান, ক্রমভাবে সাইডে লিখতে পারেন, অথবা মূল যে প্রকাশের মধ্যে এভাবে সাইডে লিখে দিতে পারেন। এই হচ্ছে 2 x 3, ভি সাপোজ কত? ভি হচ্ছে 4 x 4। এভাবেও লিখতে পারেন, এবং এই পাশে এইভাবে চিপা দিয়ে লিখতে পারেন কত ক্রমের ম্যাট্রিক্স। তো আপনাকে যদি আমি বলি যে সি হলো যে 3 x 10 এই ক্রমের একটা ম্যাট্রিক্স, এরকম এমসিকিউ আসতে পারে প্রশ্ন। এবং আপনাকে যদি বলা হয় যে এটার কলাম সংখ্যা কয়টা, তখন আপনি বলবেন যে এটা তো সারি সংখ্যা, এটা তো কলাম সংখ্যা, তাহলে কলাম সংখ্যা কয়টা? 10টা কলাম সংখ্যা। তো এটাই হলো যে প্রসেস, যে এই বরাবর এগুলো হলো যে সারি, এবং এই বরাবর এগুলো হলো যে কলাম, যে এই বরাবর যেগুলো এগুলো হলো যে কলাম। সো গেল। তো আমি আপনাকে একটা এক্সাম্পল বলে দিই, সেটা হলো যে আপনি একটা 4 x 3 ক্রমের একটা ম্যাট্রিক্স আপনি নিজে লিখবেন, নিজের ইচ্ছা মতো ভুক্তিগুলো দিবেন, যেটা ইচ্ছা আপনার ভুক্তি দিবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি 4 x 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখবেন, 4 x 3। সেটা গেল, এটুকু গেল আমাদের। তো ম্যাট্রিক্সের প্রকাশের নিয়মাবলীকে নিয়ে আমরা আলোচনা করলাম, বেসিক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রপার্টি যেটা, প্রথমে আমি আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আয়তাকার ম্যাট্রিক্স। তো আয়তক্ষেত্রে বেসিক্যালি কি হয়? আয়তক্ষেত্রে হয় বেসিক্যালি ওর বাহুটা অসমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান হয়। ওই দেখবেন যে এটা বড় হয়ে এটা বড়, এটা সমান হবে, এবং এটা সমান হবে। কিন্তু 4টা যদি সমান হয়ে যায় তাহলে হয়ে যায় বর্গ। 4টা যদি বাহু সমান হয় তাহলে এটা হয়ে যায় একটা বর্গ, যার আয়ত থাকে না, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আয়ত ম্যাট্রিক্সে বেসিক্যালি সেম।
এই একটা আয়তন ম্যাট্রিক্স হবে যদি এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ডিফারেন্ট হয়, সাপোজ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে ও সারি কয়টা, সারি একটা দুইটা তিনটা চারটা, কলাম কয়টা একটা দুইটা তিনটা, তার মানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, এটা 4x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। 4টা আসছে কি থেকে, সারি সংখ্যা কয়টা, সারি সংখ্যা থেকে, সারি সংখ্যা 4টা, কলাম কয়টা 3টা, কলাম 3টা থেকে 3, সারি থেকে 4। তার মানে ওর কি 4 আর 3 কি সমান? অবশ্যই সমান না, আপনি বলবেন, কারণ সমান না, এই জন্য এটাকে আয়তাকার ম্যাট্রিক্স, কারণ এটার সারি এবং কলাম সমান না, আয়তাকার ম্যাট্রিক্স এটা। ধরে আয়তাকার ম্যাট্রিক্স, কারণ এটা সারি এবং কলাম সমান না। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে সেম ও সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে, কি 2 2 5 6, তার সারি কয়টা দুইটা, এই যে দুইটা সারি, কলাম কয়টা একটা দুইটা, এই যে দুইটা কলাম, 2 + 2 হবে। তার মানে সারি দুইটা কলাম দুইটা, তার মানে ম্যাট্রিক্সটা হবে 2 + 2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং এটা হবে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স নিয়ে একটু পরে আসতেছি, আগে আমি আয়তন ম্যাট্রিক্সের একটা টাইপ নিয়ে কথা বলি। একটু সিম্পল একটা টাইপ আছে আয়তন ম্যাট্রিক্সের। প্রথমটা হলো যে উলম্ব ম্যাট্রিক্স। এখন উলম্ব ম্যাট্রিক্স বলতে আপনি বুঝবেন যে ম্যাট্রিক্সটা উলম্ব আকারে থাকবে। উলম্ব আকারে কখন থাকবে? উলম্ব আকারে তখন থাকবে যখন সারি সংখ্যা বেশি হবে, সারি হবে অনেকগুলা, আর কলাম হবে সারি থেকে কম, তখনই তো উলম্ব আকারে থাকবে। তারপর সারি হয়েছে 4টা, ঠিক আছে, কলাম হয়ে গেছে 4টা, তাহলে তো আয়তাকার ম্যাট্রিক্স থাকতেছে না, এটা হয় এই বর্গাকার ম্যাট্রিক্স। কিন্তু যদি কলাম সংখ্যা একটা কম হয়, কথার কথা একটাই যদি কম হয়, তাহলে দেখেন যে এখানে বেশি স্পেস, এখানে কম স্পেস। এত কাহিনী করে না বোঝার থেকে আমি জাস্ট একটা ম্যাট্রিক্স আপনাকে বুঝাই। সাপোজ এই যে একটা ম্যাট্রিক্স 2 3 4 5 6 7, এটা সারি করে, সারি হলো যে 3টা, এই যে আপনি দেখতেছেন 3টা, তাহলে 3, কলাম কয়টা একটা দুইটা, তাহলে কলাম হইতেছে 2টা, মানে 3 + 2, 3 সারি সংখ্যা 2 কলাম সংখ্যা। তো কে বলে এখানে সারি বড়, কলাম এখানে ছোট, তাহলে এটা একটা উলম্ব ম্যাট্রিক্স। কেন? কারণ হলো যেটা সারি বেশি কলাম কম, আর এটা একদম উলম্ব আকারে আছে, দেখেন এটা উলম্ব আকারে আছে। তাহলে সেম আরেকটা ম্যাট্রিক্স আছে আনুভূমিক ম্যাট্রিক্স। আনুভূমিক ম্যাট্রিক্স সেম, জাস্ট কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি হবে। কি হইতেছে 2 3 4 5 6 7, এটা দেখেন এটা কলাম কয়টা, কলাম হলো যে 3টা, আর সারি কয়টা, সারি হলো যে 2টা। যদি এটার কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি হয়, তাহলে এটা হবে যে আনুভূমিক ম্যাট্রিক্স। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। 3 হলো যেটার কলাম, আর 2 হলো যেটা সারি। এখানে কে বড়? আপনি বলেন। এখানে কলাম অবশ্যই 2 এর থেকে বড়, মানে কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বড়, এবং এটা দেখেন আনুভূমিক আকারে আছে। কেন এই নামটা আসছে? নামটা এটা চেহারা থেকে আসছে, চেহারাটা দেখেন আনুভূমিক আকারে আছে, চেহারাটা দেখেন উলম্ব আকারে আছে, এখান থেকে নামটা আসছে। তো যার কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি, যার কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি ও হবে আনুভূমিক, আর যার সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি ও হবে উলম্ব। দেখি আপনি বুঝতে পারবেন। আপনি যদি এত কিছু সংজ্ঞা না রাখেন, মাথায় রাখেন, জাস্ট দেখি তো আপনি বুঝতে পারবেন। আপনি যদি কোশ্চেন একটা দিয়ে দেয়, এরকম একটা চেহারা দিয়ে দেয়, আপনি দেখে বুঝতে পারবেন না এটা উলম্ব নাকি আনুভূমিক। আর যদি আপনাকে ক্রম দিয়ে 3 × 2 বা 2 × 3 এরকম, তখন আপনি দেখবেন যে প্রথমটা কি ভিতরটা থেকে বড় কিনা, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বড় কিনা। যদি এটা গ্রেটার হয় তাহলে হবে যে উলম্ব ম্যাট্রিক্স, আর যদি এটা লেস হয় তাহলে হবে যেটা আনুভূমিক ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছেন। একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর একটা টাইপ হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বেসিক্যালি, কলাম ম্যাট্রিক্স একটা আয়তন ম্যাট্রিক্স, যেটাতে একটা কলাম থাকবে, খালি কলাম থাকবে একটা। এরকম একটা ম্যাট্রিক্স যেটাতে কলাম থাকবে একটা, ওটাই কলাম ম্যাট্রিক্স। এটা দেখেন কলাম কয়, সরি এটা তো কলাম একটা না, এটাতে কলাম অনেকগুলো হয়ে গেছে, 3 3 6 7। দেখেন এটাতে কলাম কয়টা? কলাম দেখেন একটা, কলাম যদি হয় একটা হবে এটা কলাম ম্যাট্রিক্স, ইজি। সারি কয়টা হইতেছে কোনো ফ্যাক্ট না, সারি এখানে 10টা 20টা 30টা n সংখ্যক হতে পারে, যে কোনো সংখ্যা n যে কোনো কিছু হতে পারে। তার সারি যতটাই হোক, কলাম একটা হলে এটা এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আয়তাকার কলাম ম্যাট্রিক্স আর কি। আয়তন ম্যাট্রিক্স অবশ্যই, সাথে কলাম ম্যাট্রিক্স। আর যদি সারি ম্যাট্রিক্স হয় তাহলে হবে সারি একটা, হবে 3 3 6 7। এখন সারি কয়টা? সারি একটা, কলাম কয়টা? কলাম অনেকগুলো, কলাম কয়টা ফ্যাক্ট না, সারি একটা হলে সারি ম্যাট্রিক্স। তো গেল আর ম্যাট্রিক্স প্রকাশের একটা সিম্পল নিয়ম বলে দিই। আপনি দেখবেন যে এই নিয়ম নিয়ে অনেক কাজকর্ম করে ম্যাট্রিক্সের টাইপ যখন আলোচনা করা হয়, তো একটা সিম্পল নিয়ম হলো যে একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে ওর ভুক্তিগুলো হবে A11 A21 A12 A13 A14 A21 A22 A23 A31 A32 A33।
তো এখানে বেসিক্যালি সংখ্যাগুলো আসতেছে ওখান থেকে, প্রথমটা আসতেছে সারি থেকে, দ্বিতীয়টা আসতেছে কলাম থেকে। দেখেন এই যে উপাদানটা, এটা সব বাদ, এই যে উপাদানটা আপনি বলেন এই উপাদানটা কত নম্বর সারিতে আছে, এই যে 1 নম্বর সারিতে আছে, এই যে 1 নম্বর সারি কত নম্বর কলামে আছে, এই যে 1 নম্বর কলামে আছে। এই 1 নম্বর সারিতে এবং 1 নম্বর কলামের জন্য প্রথমে, সারির জন্য প্রথমে, আর কলামের জন্য দ্বিতীয়। এখন আমি আরেকটা উপাদান নিয়ে কথা বলবো, সাপোজ এটা চোখ বন্ধ করেন, সব বাদ দেন, বলেন এটা কত নম্বর সারিতে আছে, এটা সারিতে আছে 1টা 2টা 3টা, 3 নম্বর সারিতে এটা আছে, কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে। 3 আসতেছে কই থেকে, 3 আসতেছে প্রথম মানে সারি নাম্বার থেকে, সারি নাম্বার কয়টা, 3, তৃতীয় নম্বর সারির জন্য 3 আসতেছে। আর হলো যে কলাম কত নম্বর, 2 নম্বর কলাম, এর জন্য 2 আসতেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলি এটার কথা, তাহলে আপনি সব বাদ দিলেন, জাস্ট কত নম্বর সারিতে আছে, 1টা 2টা, দ্বিতীয় নম্বর সারিতে আছে, এই জন্য 2। কত নম্বর কলামে আছে, তৃতীয় নম্বর কলামে আছে, এই জন্য 2 কলম, 2 2 2 3, আশা এইভাবে লেখা হয়। সেটাকে আরো ইজিলি যেভাবে লেখা হয় সেটা হলো যে এভাবে লিখতে পারেন, a ইজ ইকুয়াল টু কি, a i j, এবং এটা হবে যে m ক্রস n। এটা একদম সংক্ষিপ্ত প্রকাশ। তো m ক্রস n এর উপর ডিপেন্ড করে হলো যে এরকম হবে। এটা হলো যে একদম সংক্ষিপ্ত, এটাকে একদম ইজিলি প্রকাশ করা হয়। i হলো সারি সংখ্যা, j হলো কলাম সংখ্যা, আর মানে যত নম্বর কলামে আছে ভুক্তিটা ওই কলাম, যত নম্বর সারিতে আছে ওই সারি, এবং যত নম্বর কলাম আছে ওই কলাম। আর m হলো যে পুরা যে ম্যাট্রিক্সটা আছে, পুরা ম্যাট্রিক্সটার যেটা সারি সেটা হলো যে m, আর পুরা ম্যাট্রিক্সের যে কলাম আছে সেটা হলো যে n। তো দেখেন এটা আমার কত ক্রমের ম্যাট্রিক্স, 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে m কত, এখানে m3, এখানে n কত, এখানে n হলো যে no3, আর এখানে i কত, এখানে i হলো যে 1, আর এখানে j কত, এখানে j হলো যে 1। তো আমি এখানে যদি বলি এখানে i কত, আচ্ছা আমি এখানে বলি এখানে i কত, এখানে i হলো যে 2, আর এখানে j কত, এখানে j হলো যে 2। আশা করি বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি। সো এটা হলো যে ভুক্তির যেই প্রকাশ, এটা হলো যে ম্যাট্রিক্সের একটা সিম্পল প্রকাশ। এখানে আই হলো যে ওই ভুক্তির সারি সংখ্যা, j হলো যে ওই ভুক্তির কলাম সংখ্যা, m হলো যে ওই পুরো ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর n হলো যে পুরো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এটা বুকটা ক্লিয়ার করে দিই। এখন আমরা বর্গ ম্যাট্রিক্স আলোচনা করি। বর্গ ম্যাট্রিক্স, তো বর্গ ম্যাট্রিক্স বেসিক্যালি বর্গের যেরকম বাহুগুলো সমান হয় সেরকম বর্গ ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হবে। এই যেটা হলো 3 ক্রস 3 2 1 2 3 5 6 7 8। দেখেন 2 ক্রস 2, এটা হলো যে 3 ক্রস 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এটার সারি কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। তার মানে এটা হলো যে সারি এবং কলাম সমান, এই জন্য এটা হলো যে একটা বর্গ ম্যাট্রিক্স। যার m এবং n সমান হবে সেই হবে বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি আপনাকে এরকম একটা ম্যাট্রিক্স দিই a i j, যেখানে m ক্রস n, এখানে m ইজ ইকুয়াল টু n, দেখবেন আপনি পরীক্ষা বইয়ে এরকম একটা সত্য দেওয়া, যদি m ইজ ইকুয়াল টু n হয় তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স। আর যদি m ইজ নট ইকুয়াল টু n হয় তাহলে এটা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স, যাই হোক। অর্থাৎ m এবং n সমান হওয়ার অর্থ কি? অর্থাৎ হলো যে পুরো ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা সেটা কলাম সংখ্যার সাথে সমান হতে হবে, একই হতে হবে। যদি একই হয় তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স, আর যদি ভিন্ন হয় তাহলে এটা আয়তাকার ম্যাট্রিক্স। সো আশা করি বুঝতে পারছেন বর্গ ম্যাট্রিক্স অনেক ইজি, জাস্ট এরকম হবে। তখন আপনি বলতে পারেন ভাই তাহলে আমি একটা এরকম আঁকলাম 2 5 6 7, এটা কি বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, এটা 2 + 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। সো বর্গ ম্যাট্রিক্স নিয়ে গেল। এখন আমি একটু মুখ্য কর্ণ নিয়ে কথা বলি। বর্গ ম্যাট্রিক্সের সাথে খুবই রিলেভেন্ট একটা শব্দ এটা, মুখ্য কর্ণ। এটা কোনো ম্যাট্রিক্সের টাইপ না, এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। তো প্রপার্টিটা হচ্ছে মুখ্য কর্ণ। সাপোজ 2, একটা ম্যাট্রিক্স নেম 2 5 6 10 11 12। সো মুখ্য কর্ণ বেসিক্যালি কি? মুখ্য কর্ণ বেসিক্যালি হলো যে এই কর্ণটা। আপনি যদি বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত এরকম একটা কর্ণটা নেন, তাহলে এই কর্ণটা হলো মুখ্য কর্ণ। আর যেমন আমরা বর্গের একটা কর্ণ বলি, বর্গের কর্ণ বা আয়তের কর্ণ, যেরকম কর্ণ আমরা আঁকি সেরকম এটা হলো যে একটা কর্ণ। এটা হলো যে মুখ্য কর্ণ আর কি, এটা হলো যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। অর্থাৎ আপনি যদি বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত এরকম একটা লাইন টানেন,
তাহলে যে কর্ণটা পাবেন সেটা হচ্ছে মুখ্য কর্ণ। সাপোজ আমরা একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5 6 7, তখন আমি এখানে একটা বাম পাশে ডান পাশে লাইন দেবো, দেখেন এরকম। আপনি বলুন ভাই তাহলে এটা কি মুখ্য কর্ণ? আপনার কাছে কি মনে হয় এটা কি মুখ্য কর্ণ হতে পারে? মানে কর্ণ তো আপনি এক পাশ থেকে আরেক পাশে টানেন, এটা তো জাস্ট মাঝখান দিয়ে একটা অংশ কেটে নিছে, এই সংখ্যাটা এটাকে তো এটা নেয় না, এটা কি মুখ্য কর্ণ হতে পারে? উত্তর হচ্ছে না, এটা মুখ্য কর্ণ হতে পারে না। তাহলে বলতে পারেন ভাই তাহলে আমরা তো জানি আয়তের কর্ণ আছে, তো আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ নেই? না, আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ নেই, কোনো কর্ণ নেই। কেন নেই? কারণ হলো যে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি কর্ণ কোন দিক দিয়ে নেবেন, এখান থেকে কর্ণ তো নিতে পারতেছেন না। তাহলে আমি একটু বললাম যে মুখ্য কর্ণ হলো যে বর্গ ম্যাট্রিক্স অনেক মজার একটা প্রপার্টি। তো কেন আমি আগে বলে দিলাম যে বর্গ ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, কারণ মুখ্য কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই পসিবল। আয়তাকার ম্যাট্রিক্সে নেন আপনি দেখবেন কখনো কর্ণ নিতে পারবেন না। সাপোজ আমি আরেকটা নিলাম 2 3 6 7 8 9, আর আপনি এটা কর্ণ টানেন, কর্ণ কোন দিক দিয়ে টানবেন? এভাবে টানবেন, এত হলো না, এত হলো না। আপনি মাঝখানে উপাদান টান, আপনি ডিরেক্ট টান দিয়েছেন, তো হলো না। দেখেন এখানে আপনি কোনো কাট সিট করেন, একদম ডিরেক্ট যখন কর্ণ টানছেন তখন আপনি কর্ণটা পেয়েছেন বাম দিক থেকে ডান দিকে, এই যে কর্ণটা এটাকে বলে মুখ্য কর্ণ। তার মানে শুধু বর্গ ম্যাট্রিক্সেরই মুখ্য কর্ণ থাকে, আয়তাকার ম্যাট্রিক্সের কোনো মুখ্য কর্ণ থাকে না। তো মুখ্য কর্ণ বলে আপনি চিন্তা করতে পারেন ভাই তাহলে কি গৌণ কর্ণ নামে কিছু আছে নাকি? হ্যাঁ, গৌণ কর্ণ নামে একটা আছে। যদি এটা মুখ্য কর্ণ হয় তাহলে ইজি, এটা গৌণ কর্ণ। আমি এটা এবং এটা হলো যে স্বতঃসিদ্ধ কথা, এরকম না যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে মুখ্য কর্ণ, কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে মুখ্য কর্ণ, ব্যাপারটা এরকম না। সবার ক্ষেত্রে এই যে বাম পাশ থেকে ডান পাশে টানেন এই যে কর্ণটা, এই কর্ণটা হবে সবার ক্ষেত্রে দুনিয়া যত ম্যাট্রিক্স আছে সবার ক্ষেত্রে এটা হবে মুখ্য কর্ণ, আর সবার ক্ষেত্রে এটা হবে গৌণ কর্ণ। আর আয়তাকার ম্যাট্রিক্সের কোনো মুখ্য কর্ণ গৌণ কর্ণ কিচ্ছু নেই, অর্থাৎ গৌণ কর্ণ নেই আর কি। তো আপনি সেটাকে বুঝতে পারছেন। এটাকে সুন্দর মতো প্রকাশ করা যায় আইজে দিয়ে। তো দেখেন সুন্দর প্রকাশটা কি, আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, যেটা কত সুন্দর মতো প্রকাশ করা যায় আপনি মুখ্য কর্ণকে, এবং এটা এমসিকিউতে আসে, সেই প্রকাশটা এখন দেখাবো। তো আমি একটা ম্যাট্রিক্স এ নিলাম, এর প্রথম উপাদানটি কি A1, 1, A1, 2, A1, 3, এই ওয়ানটা আসতেছে সারি সংখ্যা থেকে কত নম্বর সারি? প্রথম সারি। কত নম্বর কলাম? প্রথম কলাম। A1, এটা কত নম্বর সারি? এই যে এখানে ভুল করছি, দ্বিতীয় সারি। কত নম্বর কলাম? প্রথম কলাম। A2, 2, A2, 3, A3, 1, A3, 2, A3, 3। এটা যেটাকে বুঝতে পারছেন, একটু আগে প্রকাশ করে আসছি যে প্রথমটা হবে সারি, দ্বিতীয়টা হবে কলাম। প্রথমটা হবে সারি, দ্বিতীয়টা হবে কলাম। এটা কত নম্বর সারি? প্রথম সারি। কত নম্বর কলাম? দ্বিতীয় কলাম। এটা প্রথম নম্বর সারি, এটা তৃতীয় নম্বর কলাম। এটা দ্বিতীয় নম্বর সারি, এটা প্রথম কলাম। এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, এভাবেই বাকিগুলো। কত নম্বর সারি? দ্বিতীয় সারি। কত নম্বর কলাম? প্রথম কলাম। দ্বিতীয় নম্বর সারি, দ্বিতীয় নম্বর কলাম। বুঝতে পারছেন আশা করি। তো যদি আমি বলি মুখ্য কর্ণ যে এটা, এর মধ্যে আপনি মিল দেখতেছেন, দেখেন মুছে এটাকে আবার তিন করে দেখি, মিলটা দেখতেছেন কোনো? দেখেন এটাও 1, এটাও 1, এটাও 2, এটাও 2, এটাও 3, এটাও 3। মজাটা কোথায়? মজাটা এখানে যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি I = J দ্বারা যেসব ভুক্তি নির্দেশ করা হয়, এই ভুক্তিগুলা দিয়ে গঠিত কর্ণই হলো যে মুখ্য কর্ণ। মানে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে I = J, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আবার বলতেছি বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে I = J। দেখেন এই IJ, এটা হলো যে আমার ম্যাট্রিক্সের একটা প্রকাশ, তাই না? আমি একটু আগে বলে আসলাম যে এটা আমার ম্যাট্রিক্সের প্রকাশ। এখানে দেখেন এটা হলো যে I, এটা হলো যে J, I আর J এখানে সমান হইতেছে, এটা I, এটা J, এটা সমান হইতেছে, I J সমান হইতেছে। তার মানে কি, যদি ম্যাট্রিক্সটা A হয় এবং ম্যাট্রিক্সটা যদি এরকম হয় AIJ, তাহলে আপনি যদি I = J এই উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করবেন, যে কর্ণটাকে প্রকাশ করবেন I = J, সেই কর্ণটাই হলো যে আপনার মুখ্য কর্ণ। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে মুখ্য কর্ণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য, দিয়ে আপনাকে এরকম অনেকগুলো অপশন দিতে পারে যে I = J হবে, তারপর I ≠ J হবে, তারপর I J হবে, I J হবে। একটাও হবে না, জাস্ট এটা হবে, এটা হবে। তো এটা আপনি মাথায় রাখবেন যে এটা তো আমার I, এটা হলো আমার J, এটা J, এটা J। আমি আগে আলোচনা করে আসছি একটু আগে লেকচারে যে কীভাবে আসতেছে সব। সো আমার যদি এটা হয় ম্যাট্রিক্সটা, সাপোজ এটা হয় যে M × N আকারের একটা ম্যাট্রিক্স, M × N এখানে ইম্পর্টেন্ট হলো যে এখানে মুখ্য কর্ণ কি। তো M × N এ কী হবে? M আর N সমান হইতে হবে কিন্তু, তাই না? কারণ একটু আগে বলা আসলাম বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে M আর N সমান হয়, আর আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে M আর N সমান হয়। তো M আর N সমান হতে হবে এবং I = J হতে হবে। এরকম আপনাকে বিভিন্ন সত্য দিয়ে আপনাকে বেঁচে ফেলতে পারে প্রশ্ন। তাছাড়া কি আপনি এইটা বুঝার পর আর বেঁচবেন না আর কি, আপনি বুঝতে পারবেন যে কী বলতে চাচ্ছে। তো I = J হবে আর কি। তো এখানে দেখছেন I J সমান হবে। আপনার বইয়ে এটা সুন্দর মতো বলা আছে, বই পড়ে নিন, আশা রাখি বুঝতে পারবেন।
এর সাথে রিলেভেন্ট আরেকটা টপিক আছে